আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জেনএক্স থেকে স্বাগতম। আমাকে সবাই দেখতে পাচ্ছ কিনা একটু বলে ফেলো দ্রুত। আমি সবাই আগে দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমি একটু ক্লাসটা শেয়ার করে ফেলি। আজকের ক্লাসে কিন্তু সবাইকে শেয়ার করতে হবে, এটা যেহেতু প্রথম ক্লাস আমার নতুন একটা প্ল্যাটফর্মে, তো সুতরাং সবাই একটু জয়েন হয়ে যাও। আমিও একটু ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি সব স্টুডেন্টসদের জন্য, যাতে সবাই ক্লাসটা দেখতে পারে আর কি। তোমরাও একটু শেয়ার করে ফেলো। প্রথমেই সবাইকে আমি বলবো তোমরা জেনএক্স পেজে চলে আসো, কারণ আমি ওখানেই কমেন্টগুলো দেখবো মেইনলি। তোমরা কে কে যুক্ত হয়েছো, কারা কারা যুক্ত হয়েছো, তো জেনএক্স পেজ থেকেই তোমাদের আমি কমেন্টগুলো পড়বো আর কি। ঠিক আছে, তাহলে সবাই একটু শুনতেছো কিনা আমাকে জানাও। আমি এখানে অলরেডি ইতিমধ্যেই প্রায় 100+ স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। ক্লাস লিঙ্কটা আমি একটু শেয়ার করে দিচ্ছি, যেহেতু অনেক স্টুডেন্ট ওয়েট করে আছে এই ক্লাসটার জন্য। একটা কথা বলি, আজকের ক্লাস করার পর আমি তোমাকে এটুকু এনশিওর করব, তোমার কোনো দিন আইসিটির সংখ্যা পদ্ধতির বেসিকে বিন্দুমাত্র প্রবলেম হবে না। এবং কেন সংখ্যা পদ্ধতি আসছে, কেন কিভাবে একটা সংখ্যার কনভার্সন কিভাবে হয়, এভরিথিং তুমি আজকের ক্লাসটা করার পর পারবা। ঠিক আছে, তাহলে সবাই একটু, আমি প্রথমে বলবো যারা যারা শেয়ার করে শেয়ার ডান লিখেছে, আমি তাদের নামগুলো একটু পড়বো। তোমরা সবাই তাহলে সবাই তাহলে একটু শেয়ার করে ফেলো। আমিও ক্লাস লিঙ্কটা আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিচ্ছি, যাতে তারা যাতে ক্লাসে জয়েন করতে পারে। ওকে, তোমাদেরকে প্রথমে আমাকে একটা কমেন্টে জিনিস জানাও, সেটা হচ্ছে তোমরা কে কোন জেলা থেকে জয়েন হয়েছো সেটা একটু জানাই ফেলো। তোমরা কে কোন জেলার স্টুডেন্ট, তোমরা কে কোন জেলার স্টুডেন্ট সেটা একটু জানাই ফেলো আমাকে প্রথমে। আমি তারপরে হচ্ছে তোমাদের সাথে আস্তে আস্তে যুক্ত হচ্ছি আর কি। আচ্ছা, কে কোন জেলা থেকে জয়েন হয়েছে সেটা একটু বলে ফেলো। আমাদের প্রায় 200+ মেবি স্টুডেন্ট জয়েন হয়ে গেছে এই আজকের ক্লাসে এখন পর্যন্ত। প্রথমে আমি বলবো তোমরা আরও একটু সবাই মেনশন শেয়ার করো। শেয়ার ডান করেছে জান্নাত তানিয়া। স্যার সাউন্ড কম বলতেছে। সাউন্ড সাউন্ড ঠিকই তো আছে, সাউন্ড ঠিকই তো আছে। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। হয়তো বা তোমার জান্নাত তানিয়া বলতেছো শেয়ার ডান, ফারিহামিম বলেছো শেয়ার ডান, নাবিলা এনি বলেছো। আচ্ছা, তাহলে মাশাল্লাহ মাশাল্লাহ। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করব ক্লাস লিঙ্কটা শেয়ার করে দাও, 5জন করে ফ্রেন্ড, বেশি না, 5জন করে ফ্রেন্ডসদের মেনশন দাও আপাতত। ওকে, 5জন করে ফ্রেন্ডসদের মেনশন দিলে হবে। আর ইনশাল্লাহ আমি তোমাদেরকে বলি, জেনেক্সের এই ক্লাসগুলা একটু ইমন জেনেক্সের ইয়েতে শেয়ার করে দাও, যেগুলা পেড বেসের গ্রুপ যেটা আছে সেটাতে একটু শেয়ার করে ফেলো ক্লাসটা। ঠিক আছে, শেয়ার করে @everyone দিয়ে দাও। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমে বলি, জেনেক্স প্ল্যাটফর্মটা হচ্ছে আমরা 8জন শিক্ষকের, এবং তোমরা ইতিমধ্যে সব কিছু জানো, অনেক দিন ধরে তোমরা লাইভ দেখতেছো। আজকে সিরিয়ালে আমার ক্লাস, আমাকে হয়তো অনেকেই চিনো অনেকেই চিনো না। আমি দীর্ঘ 2013 সালে যখন থেকে আইসিটি বইটা এসেছে তখন থেকে আমি আইসিটি পড়াই। তবে একটা ব্যাপার হচ্ছে, আমি অফলাইনের মধ্যে একদম পড়াই নাই। অফলাইনের মধ্যে পড়াই নাই কেন, আমার যেহেতু বিসিএস এক্সাম ছিল, সেই জন্য আমি অনেক দিন অফলাইন বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবার 41তম বিসিএসে চান্স পাওয়ার পর, এরপরে যখন আমার পোস্টিং চট্টগ্রামে হলো, তখন থেকে আমি আবার অফলাইনে শুরু করেছি, এবং অনলাইনে হয়তো তোমরা সবাই আমাকে চিনো অনলাইনে আইসিটি অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্মের মাধ্যমে। আজকে তোমাদেরকে জাস্ট আমি প্রথমে একটু ব্রিফ করি সংক্ষেপে, যে আসলে এই সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার 3 আইসিটিটা আসলে কীরকম। টোটাল আইসিটি এই যে সাবজেক্টটা, সেটা হচ্ছে কি, প্যানটা কোথায়, আচ্ছা, আইসিটি যে আমি তোমাকে একটু বলবো, একটু মনোযোগ দিয়ে সবাই শুনতেছো, সবাই শুনতেছো, আর সবাই একটু মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, আরো অনেকে স্টুডেন্ট লাইভটা করবে, আরো অনেকে লাইভটা করবে। আমি প্রথমে বলি, আইসিটি টোটাল 6টা অধ্যায়। টোটাল 6টা অধ্যায়তে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের প্রথমে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে, এই 6টা অধ্যায় আমাকে এমনভাবে পড়তে হবে যাতে যাতে এই 6টা অধ্যায়তে অবশ্যই A+ বলতে পারি। তোমাদের প্রথম চিন্তা হচ্ছে A+, তারপর হচ্ছে গোল্ডেন। তো A+ পাইতে হলে সবচেয়ে বেশি টেকনিক্যালি আগাইতে হবে। টেকনিক্যালি কিভাবে আগাবো, যে সাবজেক্টগুলোতে সবচেয়ে সহজে A+ পাওয়া যায় সেই সাবজেক্টগুলো সবার আগে পড়বো। এবং তোমরা জানো আইসিটি কিন্তু এবার সবচেয়ে খারাপ হয়েছে, কিন্তু যারা পড়ে তাদের জন্য এটা কোনো ধরনের খারাপ হওয়ার মতো রেজাল্ট নয়। তোমাকে এখানে টেকনিক্যালি আগাতে হবে, কারণ এখানে হচ্ছে তোমার 8টা সৃজনশীল, 8টা সৃজনশীল থেকে তোমাকে উত্তর করতে হবে মাত্র 5টা। টোটাল 5টা উত্তর করতে হবে। পরীক্ষা প্রশ্ন আসবে কয়টা, 8টা, উত্তর করতে হবে কয়টা, 5টা। তাহলে এখানে 50, আর এমসিকিউ হচ্ছে 25 নাম্বার, আর ব্যবহারিক হচ্ছে 25। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। এই 100 নাম্বারে আমাকে মানসিকভাবে সাপোর্ট রাখতে হবে এভাবে, আমি 90+ তুলবই তুলব।
তো এখন আমি যেখানে এই ক্লাসগুলো নিব, আমি তোমাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ যে তুমি নিশ্চিত থাকো যে আমার ক্লাসগুলো করার পর তোমাকে আমি এমনভাবে সিকিউ এমসিকিউ গুছাই দিব, কিভাবে প্রশ্নগুলো লিখতে হয়, কিভাবে বোর্ড প্রশ্নগুলো করতে হয়। আমি আমার 25-26টা ক্লাস যেগুলো নিব এই জেনেক্সের এফআরবিতে, তোমাকে আমি নিশ্চিত, তুমি এতদিন যদি কিছু নাও পড়ে থাকো তাও আমি তোমাকে নিশ্চিত A+ পাওয়ার মতো করে একটা মার্কস রেডি করে দিব। ভাই তোমার 13টা সাবজেক্ট, সব সাবজেক্টের দায়িত্ব তুমি নিতে পারবে না, তোমাকে একটা দুইটা সাবজেক্টের দায়িত্ব টিচারকে দিয়ে দিতে হবে, ঠিক কিনা? এখন আইসিটি তুমি আবার যে স্পেশাল একটা আইসিটি পড়বা, এই দায়িত্ব তুমি নিতে পারবে না, এই দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আমি আমার ক্লাসে তোমাকে প্রবলেম সলভ থেকে শুরু করে কি কি পড়তে হবে এমসিকিউ থেকে শুরু করে সব কিছু রেডি করে দিব। এই পুরা তুমি দায়িত্বটা আমার উপর দিয়ে দাও, এবং ইনশাল্লাহ আমি তোমাকে একটা ভালো রেজাল্ট উপহার দিবই দিব, এটা আমার প্রমিস তোমার প্রতি। তাহলে দেখো আমি আর কথা বলবো না, যেহেতু আমাকে আজকে অনেক কিছুই পড়াতে হবে। ইনশাল্লাহ তোমরাও শেষ পর্যন্ত সবাই ক্লাসে থাকবে, সবাই একবার ওকে লিখে ফেলো, যারা লাস্ট পর্যন্ত ক্লাসে থাকবে সবাই একবার ইনশাল্লাহ লিখো, ইনশাল্লাহ প্লাস ওকে। তাহলে শেষ পর্যন্ত আমরা ক্লাসটা করব, আজকে অনেক কিছু শিখে আমরা এই 1 ঘন্টার মধ্যে অনেক কিছু শিখবো। সবাই একবার ওকে লিখো, এবং লাস্টে যা পড়াবো তার উপর 10টা এমসিকিউর উপর টেস্ট হবে, মানে 10টা এমসিকিউ টেস্ট হবে সর্বশেষে যা পড়াবো এর উপর, ঠিক আছে? তাহলে সবাই একটু দেখি আগে একবার ইনশাল্লাহ লিখে ফেলো তো, ইনশাল্লাহ লিখে ফেলো। আর সবাই মাশাল্লাহ সবাই অনেক অনেক, একজন বলতেছে সাউন্ড অনেক কম, সাউন্ড ঠিকই তো আছে, সাউন্ড ঠিক আছে, এই যে আমি লাইভটা শুনতেছি সাউন্ড ঠিকই আছে, হয়তো বা মোবাইলের প্রবলেম। আচ্ছা যাই হোক, সবাই একবার ইনশাল্লাহ প্লাস ওকে লিখে ফেলো, মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন দেখি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি দিয়ে আমি শুরু করতেছি, কারণ হচ্ছে চ্যাপ্টার 3 যে সংখ্যা পদ্ধতি অধ্যায়, এই অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ, আইসিটিতে এখান থেকে 10 নম্বরের একটা সিকিউ মাস্ট আসবে। দেখো প্রথম কথা হলো স্যার, আমার এই যে আইসিটিতে সংখ্যা পদ্ধতি কেন আইসিটিতে দেওয়া হয়েছে, কেন সংখ্যা পদ্ধতিতে আইসিটিতে দেওয়া হলো, হোয়াটস দ্য রিজন? কারণ হচ্ছে কি, আচ্ছা তুমি বলো তো, আইসিটিতে যে সংখ্যা পদ্ধতি আছে সেটাকে আমাদের মানুষের ব্যবহৃত সংখ্যা পদ্ধতি নাকি ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি? এটা অবশ্যই ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত। এখানে আমরা ইউজ করব বাইনারি, এখানে আমরা ইউজ করব অক্টাল, এখানে আমরা ইউজ করব হেক্সাডেসিমাল। এগুলাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এখন যদি তোমার বাবা তোমাকে জিজ্ঞেস করে যে তুমি পরীক্ষায় কত নাম্বার পেয়েছো, তুমি যদি উত্তর দাও 3D পেয়েছি, তাহলে সেটা তুমি হয়তো কিছুই বুঝবে না। উনি কেন, যে আইসিটি পড়ে না সে কিছুই বুঝবে না, কারণ তুমি তো উত্তরটা দিয়েছে হেক্সাডেসিমালে। তার মানে আইসিটিতে যে সংখ্যা পদ্ধতির যে সংখ্যার হিসাব নিকাশ, যে ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশগুলো আছে, সবগুলো হচ্ছে কম্পিউটারের হিসাব নিকাশ। কম্পিউটার কিভাবে ক্যালকুলেশন করে, কম্পিউটার কিভাবে ম্যানেজ করে, এগুলো বাইবাতে বেশিরভাগ জিজ্ঞেস করে যে কেন আইসিটি বইতে সংখ্যা পদ্ধতি দেওয়া হয়েছে, এটা রিজনটা কি, এটা তো না দিলেও পারতো। দেখবা ভালো ভালো কলেজে কিন্তু বাইবাতে প্র্যাকটিক্যালি এই প্রশ্নটা করে থাকে। তাহলে আমরা বলবো কি, সংখ্যা পদ্ধতি যেটা দেওয়া হয়েছে সেটা ডিজিটাল ডিভাইসের জন্য, সেটা আমাদের দৈনন্দিন জীবনে মানুষের যে হিসাব নিকাশ তা নয়, ঠিক আছে? এখন কথা হলো স্যার, দ্বিতীয় প্রশ্নে আসি আমরা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, সংখ্যা পদ্ধতির ইতিহাস কি, আসলে সংখ্যা পদ্ধতি আসলো কোত্থেকে? প্রথম যখন পৃথিবীতে সভ্যতার সূচনাই হয় নাই, সভ্যতা শুরু হয় নাই, মানুষ খুবই বর্বর, তখনও কিন্তু মানুষ হিসাব নিকাশ করতো। তবে কিভাবে করত? তখন মানুষ হিসাব নিকাশ করতে হচ্ছে এই যে এইভাবে টেলির মতো করে দাগ টানতো। ধরো আমি কাউকে 1 বস্তা চাল দিছি, একটা দাগ টেনে দিলাম, 2 বস্তা চাল দিছি, 2টা দাগ টেনে দিলাম, 3 বস্তা দিছি, 3টা দাগ। আর কি করতো জানো, রশির মধ্যে গিট্টু মারতো, কাউকে কিছু দিলে একটা রশির মধ্যে গিট্টু দিয়ে দিত, দ্বিতীয় একটা দিলে রশির মধ্যে গিট্টু দিয়ে দিত, তৃতীয় দিলে রশির মধ্যে গিট্টু দিয়ে দিত। এরপরে দেখা যেত বক্সের মধ্যে মার্বেল ঢুকায় রাখতো, কিছু একটা দিছ বক্সের মধ্যে একটা মার্বেল, মানে এক কথায় তারা চিহ্ন রাখতো কোনো রকম, হিসাব নিকাশের জন্য তারা একটা সিম্বল রাখতো যে কিভাবে তারা হিসাবগুলো করে। কিন্তু বাস্তবিক পক্ষে তারাও গুনতো, বাট তাদের তখন কোনো ধরনের ক্যালকুলেশন ছিল না, তারা শুধু হিসাব নিকাশটা করতো কোনো রকম ভাবে। বুঝতে পেরেছো? এখন কথা হলো এগুলার মাধ্যমে গুত্রে গুত্রে ব্যাপক ঝামেলা হতো। কারণ ধরো তুমি একটা দাগ দিয়েছো, দেখা গেছে আরেকজনের সে আরেকটা দাগ দিয়ে ফেলছে, হিসাব নিকাশের মধ্যে প্রচুর প্রবলেম দেখা দিত, প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিত। এবং এই কারণে এই সমস্ত জিনিস থেকে বের হওয়ার জন্য, এই সমস্ত হিসাব নিকাশের ঝামেলা থেকে বের হওয়ার জন্য সর্বপ্রথম সভ্যতার আবির্ভাবের সাথে সাথে মানুষের একটা সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়, সেটা হচ্ছে মিশরীয়রা করে, যেটার নাম দেওয়া হয় হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। তার মানে পৃথিবীর যে প্রথম সংখ্যা পদ্ধতি, কেউ যদি জিজ্ঞেস করে পৃথিবীর প্রথম সংখ্যা পদ্ধতির নাম কি, তাহলে বলবা কি,
হায়ারোগ্লিফিক্স। আবিষ্কারক কারা স্যার? আবিষ্কারক হচ্ছে কি মিশরীয়রা। এই যে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি ছিল পৃথিবীর প্রথম সংখ্যা পদ্ধতি, এবং এটার আবিষ্কারক ছিল কারা? এটার আবিষ্কারক ছিল হচ্ছে মিশরীয়রা। যারা মিশরীয় ছিল তারাই ছিল এটার আবিষ্কারক। এবং এই হায়ারোগ্লিফিক্স সংখ্যাটা এসেছে কোত্থেকে? এই হায়ারোগ্লিফিক্স সংখ্যাটা এসেছে হায়ারোগ্লিফুস নামক একটা শব্দ থেকে। এই যে হায়ারোগ্লিফুস নামক একটা শব্দ থেকে, হায়ারোগ্লিফুস এই শব্দটা থেকে এই সংখ্যা পদ্ধতিটা এসেছে, এবং যার অর্থ ছিল পবিত্র সংখ্যা। যার অর্থ ছিল পবিত্র সংখ্যা। ঠিক আছে? তাহলে কি সুন্দর একটা সিস্টেম দেখো। প্রথম যে সংখ্যা পদ্ধতি, প্রাচীন সংখ্যা পদ্ধতি যেটা, সেটার নাম ছিল হায়ারোগ্লিফিক্স। আর হায়ারোগ্লিফিক্স শব্দটা এসেছে কোত্থেকে? হায়ারোগ্লিফিক্স শব্দটা এসেছে হায়ারোগ্লিফুস নামক একটা শব্দ থেকে, যার অর্থ ছিল পবিত্র সংখ্যা। তাহলে নৈর্ব্যক্তিক আসতে পারে পৃথিবীর সর্বপ্রাচীন সংখ্যা পদ্ধতির নাম কি, বা পৃথিবীর প্রাচীন সংখ্যা পদ্ধতির নামের যে অর্থ, সেই নামের অর্থটা কি? তাহলে নামের অর্থ হচ্ছে কি পবিত্র সংখ্যা। তাহলে এটা ছিল প্রথম মিশরীয়দের আবিষ্কার। এখন মিশরীয়রা সংখ্যা পদ্ধতি আবিষ্কারের পর দেখো, এরপরে দ্বিতীয় পর্যায়ে এসে ম্যায়ান নামক একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে মধ্য আমেরিকার লোকেরা। মধ্য আমেরিকা বলতে কাদেরকে বোঝায়? মধ্য আমেরিকা বলতে বোঝায় মূলত মেক্সিকো আর হলো আমেরিকা, বর্তমান যারা আমেরিকা আছে। এই যে মেক্সিকো একটা ফুটবল খেলে না, তোমরা সবাই চিনো হয়তো। এই যে মেক্সিকোটা ফুটবল খেলে, এই মেক্সিকো প্লাস আমেরিকা মিলে হচ্ছে মধ্য আমেরিকা। এই মধ্য আমেরিকার লোকেরা সর্বপ্রথম একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। সে সংখ্যা পদ্ধতির নাম কি? মানে প্রথমে তো মিশরীয়রা আবিষ্কার করে ফেলছে একটা হায়ারোগ্লিফিক্স, এরপর আসছে হচ্ছে এই যে মধ্য আমেরিকার লোকেরা। ঠিক আছে? তাহলে এটা ছিল কি সংখ্যা পদ্ধতি? এটা ছিল ম্যায়ান সংখ্যা পদ্ধতি, এবং এইটাকে বলা হয় কুড়ি ভিত্তিক। এটা আবার বেশি ফেভারিট বোর্ডের জন্য, এটা বেশিরভাগ বোর্ড পরীক্ষায় আসে এই প্রশ্নটা। ম্যায়ান ছিল কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সবাই আমার সাথে সাথে বলো, ম্যায়ান কয় ভিত্তিক পদ্ধতি ছিল? কুড়ি ভিত্তিক। তাহলে ম্যায়ান সংখ্যা কারা আবিষ্কার করেছে? মধ্য আমেরিকার মানুষরা। মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স, মধ্য আমেরিকার মানুষরা আবিষ্কার করেছে কি ম্যায়ান। আর ম্যায়ান কয় ভিত্তিক ছিল? কুড়ি ভিত্তিক ছিল, 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল। এবার ম্যায়ানরা কেন আবিষ্কার করেছে? কেন মধ্য আমেরিকার মানুষ আবিষ্কার করেছে? এই জন্য আরো একটা নতুন সংখ্যা পদ্ধতি আসলো, সেটার নাম হলো রোমান। এই যে রোমান, ঠিক আছে, ইতালির মানুষরা, ইতালির রোমের যে মানুষ, রোমান সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করে। ইভেন তোমরা এখনো জানো রোমান সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা এখনো ব্যবহার করি না? এই যে এটা হলো 1, এটা হলো 2। ইভেন গড়ির সৌন্দর্যের জন্য গড়িতে দেখবা, গড়ির টাইম যেখানে আছে, টাইম ফ্রেম, ওখানে কিন্তু রোমান সংখ্যাগুলো এখনো ব্যবহার করা হয়। কিসের জন্য? গড়ির হিসাব নিকাশের জন্য। তাহলে দেখো কয়টা সংখ্যা পদ্ধতি পাইলা হচ্ছে কি প্রথমে হায়ারোগ্লিফিক্স, তারপরে পাইছো কি ম্যায়ান, তারপরে পাইলা কি রোমান। এবং এর পাশাপাশি আরো একটা সংখ্যা পদ্ধতি ছিল, সেটা কি জানো? সেটা হচ্ছে ব্রাজিলের সংখ্যা পদ্ধতি। ব্রাজিলের সংখ্যা পদ্ধতি কি? ব্রাজিলের একটা ফিরাহা নামক গোষ্ঠী ছিল। ফিরাহা কি নাম বলো? ব্রাজিলের গোষ্ঠীর নাম কি? ফিরাহা। এমনি ব্রাজিলের প্লেয়ারদের নামগুলো হচ্ছে ওই রকম অনেকটাই। এর মধ্যে একটা গোষ্ঠীর নাম ছিল ফিরাহা, জাতি গোষ্ঠী আর কি। এই ফিরাহা জাতি গোষ্ঠী যেটা ছিল, তারা একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। তারা ব্যবহার করতে হচ্ছে কি শুধু 1 আর 2। তারা শুধু 1 আর 2 গুনতে পারত, এর বেশি হলে তারা বলতো অনেক। ঠিক আছে? তার মানে দেখো, ব্রাজিলের যে গোষ্ঠীরা হিসাব নিকাশ করত, তারা গুনতে পারতো কত? 1 আর 2। আর 1 আর 2 এর বেশি হলে তারা কি বলতো? অনেক। এখন দেখো, তোমাদের রিজভি স্যার ব্রাজিল সাপোর্টার, তোমাদের রিজভি স্যারকে যদি তোমরা জিজ্ঞেস করো, রিজভি স্যার ব্রাজিলের বিশ্বকাপ কয়টা, তারা কি বলবে? তারা বলবে অনেক। কারণ কেন? কারণ ব্রাজিলের সংখ্যা পদ্ধতিতে 3 নামে কোনো শব্দ ছিল না। 3 নামে শব্দ ছিল না, তারা বলতো অনেক। এখন আর্জেন্টিনার বিশ্বকাপ কয়টা বললে তাও বলতো অনেক। তাহলে 3 আর 5 এর মধ্যে আর কোনো পার্থক্য রইল না। কারণ সংখ্যা পদ্ধতি যদি ব্রাজিলের ফিরাহারটা হিসাব করি, তাহলে ওদেরটাও বলবো কি অনেক। ব্রাজিলে কয়টা বিশ্বকাপ, আর আর্জেন্টিনারটাও কয়টা? অনেক। তাহলে কি বুঝতে পেরেছো? তোমরা বলো তো তাহলে ব্রাজিলের কয়টা বিশ্বকাপ, একটু কমেন্ট করো তো। এই পদ্ধতিতে বলতে হবে, ফিরাহার সংখ্যা পদ্ধতিতে। দেখি ফিরাহার সংখ্যা পদ্ধতিতে বলে ফেলো, ব্রাজিলে কয়টা সংখ্যা পদ্ধতি, সবাই একটু বলো তো দেখি, কে কে বলতে পারো সবার আগে একটু বলে ফেলো দ্রুত। দেখি ব্রাজিলে কয়টা সংখ্যা পদ্ধতি, মানে কয়টা বিশ্বকাপ, এটা এই সংখ্যা পদ্ধতির আলোকে বলতে হবে। একটু ফাস্ট সবাই কমেন্ট করেন। আজকের ক্লাসটা আসলে অনেকেই আপনারা যদি শেয়ার করো, তোমরা যদি যেমন ধরো আমাদের দায়িত্ববোধ থেকে তোমাদের জন্য আমরা ফ্রিতে ক্লাসগুলো রেখেছি,
এখন তোমরা যদি এই ক্লাসগুলো শেয়ার করো, আসলে অনেকে হয়তো এই ক্লাসগুলো করার সুযোগ পাবে, অনেক কিছু শেখার সুযোগ পাবে। ঠিক আছে, তাহলে আজকে থেকে ব্রাজিলে বিশ্বকাপ কয়টা বলবা? অনেক বলবা। ঠিক আছে, তোমাদের রিজবি স্যারও কিন্তু আর 5টা বলার সুযোগ নেই, আমাদেরটাও অনেক, ওদেরটাও অনেক। তো সুতরাং কথা হচ্ছে সমানে সমান, আর কোনো তর্কাতর্কি নেই। এখন হচ্ছে কথা, এখন যেটা বলতেছি সেটা আবার আসি। এত কিছু তো দেখলাম, মিশরের সংখ্যা পদ্ধতি দেখলাম, ইতালির দেখলাম, ব্রাজিলের দেখলাম, তারপরে হচ্ছে কি স্যার ম্যান মধ্য আমেরিকার দেখলাম। এখন কথা হলো আরো একটা গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি ছিল, সেটা কি জানো? সেটা হচ্ছে ইরাকের ব্যাবিলিয়ন, সুমেরীয় ব্যাবিলিয়ন বলে না ইরাকের, ওরা একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা পদ্ধতি, যেটা পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, ইরাকের যে সুমেরীয় ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি, তোমরা একটু নোট করে ফেলবে এগুলা। সুমেরীয় ব্যাবিলিয়ন যে সংখ্যা পদ্ধতিটা ছিল সেটা ছিল স্যার কি স্যার? সুমেরীয় ব্যাবিলিয়ান যে সংখ্যা পদ্ধতিটা ছিল সেটা ছিল 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 60 ভিত্তিক। ঠিক আছে, সেটা ছিল 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সুমেরীয় ব্যাবিলিয়ান ইরাকের সংখ্যা পদ্ধতি। তাহলে এটা কি রকম, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় দুইটা জায়গায়। নাম্বার 1 হচ্ছে গণিতে, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে দেখো গণিতে ব্যবহার করা হয় কি? গণিতে ব্যবহার করা হয় সুমেরীয় ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি। নৈর্ব্যক্তিক আসতে পারে গণিতে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়? তোমরা সবাই 100 উত্তর দিবে সুমেরীয় ব্যাবিলিয়ন। কয় ভিত্তিক? 60 ভিত্তিক। এবার কোণের পরিমাপ, ত্রিভুজের কোণের পরিমাপ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের কোণের যে পরিমাপ করা হয় সেই পরিমাপের ক্ষেত্রেও আমরা কি ইউজ করব? এই যে ব্যাবিলিয়ন যে সংখ্যা পদ্ধতি ছিল সেটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে কোণের পরিমাপ 60 ডিগ্রি না? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে একটা কোণ কয় ডিগ্রি করা হয়? 60 ডিগ্রি করা হয়। তাহলে নাম্বার 1 হচ্ছে 60 ভিত্তিক ব্যবহৃত হয় গড়ের হিসাবে, আর 60 ভিত্তিক ব্যবহৃত হয় কোথায়? কোণের পরিমাপে। ঠিক আছে, এখন দেখো একটা নৈর্ব্যক্তিকের মধ্যে প্যাচ লেগে যেতে পারে, একটা নৈর্ব্যক্তিকের মধ্যে প্যাচ লেগে যেতে পারে স্যার কিভাবে? নাম্বার 1 নৈর্ব্যক্তিক হলো স্যার, যদি কেউ তোমাকে বলে, মনোযোগ দিয়ে শোনো, গড়ির হিসাব নিকাশে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়? উত্তর হবে কি? সুমেরীয় ব্যাবিলিয়ন। আর যদি কেউ বলে গড়ির সৌন্দর্যে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়? উত্তর হবে কি? রোমান। গড়ির সৌন্দর্যের জন্য ডায়ালে রোমান ব্যবহার করা হয়, আর গড়ির হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয় কি? সুমেরীয় ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি। আর কোণের পরিমাপের জন্য কোন সংখ্যা পদ্ধতি? সুমেরীয় ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি। এই নৈর্ব্যক্তিক গুলার থেকে পরীক্ষায় সবসময় নৈর্ব্যক্তিক থাকে। এখন ইতিহাস দেখো ফ্লোটা কিভাবে আসতেছে। প্রথমে মিশর আবিষ্কার করেছে, এরপরে মেয়ান আবিষ্কার করেছে, এরপরে ব্রাজিল একটা আবিষ্কার করেছে, তারপরে দেখা গেল যে রোমান আবিষ্কার করেছে, সর্বশেষ আমরা যেটা শুনলাম সেটা হলো ইরাক। এখন আরো একটা সংখ্যা পদ্ধতি এসেছে, সেটা কোনটা স্যার? সেটা হলো কি? এই যে ভারতের মানুষ, তখন আমরা তো সবাই ভারতীয়, আমরা এখন না বাংলাদেশ পাকিস্তান হয়েছি, আমরা তখন সবাই ছিলাম ভারতীয় উপমহাদেশ। আর আমাদের ভারতীয় উপমহাদেশ ছিল অনেক বেশি সমৃদ্ধ, এখানে জ্ঞান ছিল, সাম্রাজ্য ছিল অনেক বড় বড়। এখানে লাইভ কি সবাই দেখতে পাচ্ছ? এটা তাহলে অটো অফ করা যাবে না। সবাই কি দেখতে পাচ্ছ আমাকে? একটু বলো তো ক্লিয়ারলি। হ্যাঁ চলতেছে তো। ওকে ফাইন 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 ফাইন। ওকে সবাই আবার জয়েন হয়ে যাও, আবার জয়েন হয়ে যাও, আবার জয়েন হয়ে যাও। একটু প্রবলেম হচ্ছিল, একটু প্রবলেম হচ্ছিল। নেটওয়ার্ক বাংলাদেশে থেকে আমেরিকার সার্ভিস আশা করলে হবে, তাকস বাংলাদেশে। তো এখানে নেটওয়ার্কের ডিস্টার্ব হবে, এখানে বিদ্যুতের ডিস্টার্ব হবে, হয়তো একটু নেটওয়ার্কে একটু ইয়ে করতেছিল আর কি, ব্লিং করতেছিল। ব্লিং মানে হচ্ছে কি? চোখ মারা, এই যে আইকে মিট মিট করা, এই ব্লিং করতেছিল নেটওয়ার্ক। সুতরাং আশা করি এখন সব ওকে। এখন কি সবাই দেখতে পাচ্ছ কিনা একটু বলো? এখন কি সব দেখতে পাচ্ছ কিনা সবাই একটু বলো তো? এখন কি সবাই কি দেখতে পাচ্ছ কিনা? ওকে, সবাই একটু বলে ফেলো এখন সব দেখতে পাচ্ছ কিনা তোমরা একটু। আচ্ছা তোমরা একটু আবার শেয়ার মেনশন করে ফেলো তো দেখি। আজকে আজকে তোদের একটা জিনিস দেখবো, সেটা কি জানোস? পুরস্কার দিচ্ছি না আজকে, কোনো আজকে হচ্ছে পুরস্কার দিচ্ছি না। দেখি তারপরও পুরস্কার না দেওয়ার পরও কে কে ক্লাসটা শেয়ার করে। ঠিক আছে, ওকে, পুরস্কার না দেওয়ার পরও কে কে ক্লাসটা শেয়ার করে সেটা একটু দেখতে চাচ্ছি। সবাই 5টা করে ফ্রেন্ডকে 1 সেকেন্ডের মধ্যে 5 জন করে, একজন একটা স্টুডেন্ট 5 জন করে ফ্রেন্ডে মেনশন দিয়ে দাও, আর হচ্ছে কি সবাই শেয়ার করে ফেলো। ওকে, হ্যাঁ। তাহলে যে কথাটা বলতেছি সেটা কি স্যার? আমরা আবার আসি পড়াশোনায়, আমরা আবার আসি। সবাই কি আবার বলো, সবাই একবার ওকে লিখে ফেলো তো, সবাই একবার ওকে লিখো, দ্রুত 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 সবাই একবার ওকে লিখে ফেলো, আবার ক্লাস শুরু করি। আচ্ছা,
ইন্টারাপশন হওয়ার কারণে আমরা হয়তো অনেকের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, কিন্তু আবার আমরা পুনরায় ফিরে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কি সবাই ওকে আছে? আচ্ছা, এখন আটকায় কেন থাকবে? এখন ওকে আছে তো সব। ওকে ফাইন, মাশাল্লাহ। শুরু করি তাহলে। আবার আবার একটু সবাই মেনশন শেয়ার করে ফেলো, হ্যাঁ। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, শূন্য যখন আবিষ্কার হয়েছে তখন এটা অনেকেই মেনে নিতে পারে নাই। খ্রিস্টানরা বলেছে এই শূন্যকে আমরা কোনোভাবে মেনে নিব না, এই শূন্য হলো শয়তানের রূপ। কিন্তু দীর্ঘদিন পর ঠিকই প্রতিষ্ঠিত হয়েছে ডেসিমাল সংখ্যায় হচ্ছে সর্বগ্রহণযোগ্য সংখ্যা পদ্ধতি, এবং এটাকে আলাদাভাবে ট্যাগ দেওয়ার জন্য অনেকে বলা শুরু করেছে এটা একটা হিন্দু সংখ্যা পদ্ধতি। এই ডেসিমাল সংখ্যার আরেকটা সুন্দর নাম আছে, যেটাকে বলা হয় হিন্দু সংখ্যা পদ্ধতি। তাহলে হিন্দু সংখ্যা পদ্ধতি মানে কি? হিন্দু সংখ্যা পদ্ধতি মানে তারা বুঝাতে চেয়েছে, তারা কি বুঝাতে চেয়েছে? হিন্দু সংখ্যা পদ্ধতি মানে, হিন্দু সংখ্যা পদ্ধতি মানে তারা বুঝাতে চেয়েছে এই সংখ্যাটা শুধুমাত্র হিন্দুদের। এখান থেকে এটার নাম চলে এসেছে হিন্দু সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো, পুরা পৃথিবীর এই এত কিছু হওয়ার পর পুরা পৃথিবীর সংখ্যা পদ্ধতিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা নাম হচ্ছে কি স্যার? নন পজিশনাল। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে নন পজিশনাল আর হলো কি পজিশনাল। ঠিক আছে, দুই নাম্বার হবে কি? পজিশনাল। এক নাম্বার হচ্ছে নন পজিশনাল, দুই নাম্বার কি? পজিশনাল। তাহলে দেখো, ডেসিমাল সংখ্যা পদ্ধতি পর্যন্ত এর আগে যত সংখ্যা পদ্ধতি আসছে সবগুলাকে বলা হয় নন পজিশনাল, অর্থাৎ প্রাচীন সংখ্যা পদ্ধতি, যেগুলার কোনো তেমন কোনো কি নেই, ভিত্তি নেই, ব্যবহার নেই। আর বর্তমানে যেগুলা বের হয়েছে ডেসিমেলের পর থেকে, যেমন ডেসিমেল, তারপরে হচ্ছে আসছে কি বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, ঠিক আছে, এরপরে হচ্ছে হেক্সাডেসিমেল, এই যে সংখ্যাগুলা, এগুলার নাম হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আজকে থেকে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, এক বাক্য উত্তর দিবা দুই প্রকার, নন পজিশনাল, পজিশনাল। এখন কথা হলো স্যার, নন পজিশনাল পজিশনাল বুঝলাম, ভালো কথা। কেউ যদি জিজ্ঞেস করে ম্যান কোন সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল। কেউ যদি জিজ্ঞেস করে রোমান কোন সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল। কেউ যদি জিজ্ঞেস করে যে ব্যাবিলিয়ন সুমেরীয় কোন পজিশনাল, কোন সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল। এগুলা হচ্ছে আগে। বর্তমান যুগে যেগুলো এসেছে সেগুলা কি? বর্তমান যুগে যেগুলো এসেছে সেগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল, হেক্সা, ডেসিবেল। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, দেখি কে কে বলতে পারো। তাহলে দেখি এটা কে কে বলতে পারো, দেখি বলো তো, সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সবাই উত্তর দিবা। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? কয়েকটা প্রশ্ন ক্লিয়ার করে নাও আজকে, নৈবেদ্যিকে ভুল করো প্রায় সময়। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে স্যার দুই প্রকার, নন পজিশনাল, পজিশনাল। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, দেখি উত্তর দাও তো। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? উত্তর দাও সবাই, দেখি কে বলতে পারো। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? কে কে উত্তর দিচ্ছ আমি দেখবো, কমেন্টগুলো একটু দেখি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার একটু দেখি কমেন্টগুলো। আচ্ছা, ক্লাসটা তোমরা সব বন্ধুদের গ্রুপে একটু দিয়ে দাও, ক্লাসটা তোমরা বন্ধুদের গ্রুপে একটু দিয়ে দাও, ঠিক আছে? তাহলে আমি বলবো ইনশাল্লাহ তারা আরও বেশি উপকৃত হবে। তোমরা সব ফ্রেন্ডের গ্রুপে ক্লাসটা একটু দিয়ে দাও, অনেকেই ক্লাসটা করার জন্য বসে আছে। ওকে, আচ্ছা, কয় প্রকার? চার প্রকার। দেখছো তোমরা যে ভুল করছো, আসলে আইসিটিটা একটু ভেরিফাই করে পড়তে হয়। এই জন্য আইসিটিতে যদি ভেরিফাই করে না পড়ো রেজাল্ট ভালো হয় না। কেন? আইসিটি এত কঠিন কিছু না, কিন্তু স্মার্ট ওয়েতে এটার প্রিপারেশন নিতে হবে। সিকিউ এমসিকিউর মধ্যে একটা প্রপার কম্বিনেশন তৈরি করতে হবে। যদি করতে না পারো তাহলে রেজাল্ট ভালো হবে না। মনে রাখবা, পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো এন প্রকার। কেউ যদি জিজ্ঞেস করে পজিশনাল সংখ্যা পদ্ধতি এন প্রকার, আজকে মাথায় ঢুকাই ফেলো এটা। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো এন প্রকার, ঠিক আছে? এটা আজকে মাথায় ঢুকাই ফেলো। যদি পরীক্ষায় তোমাকে বলতো ব্যবহারের ভিত্তিতে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, যদি বলে ব্যবহারের ভিত্তিতে, এই যে যদি এখানে লেখা থাকে ব্যবহারের ভিত্তিতে কয় প্রকার, তাহলে হবে চার প্রকার। ভালো করে মাথায় মনোযোগ দিয়ে শুনে নাও। যদি কেউ তোমাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, উত্তর হবে কি স্যার? উত্তর হবে হচ্ছে স্যার এন প্রকার। যদি কেউ জিজ্ঞেস করে ব্যবহারের ভিত্তিতে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তখন উত্তর হবে কত? তখন উত্তর হবে চার প্রকার। কি কি ব্যবহার আছে কার কার? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল।
এই চারটার ব্যবহার আছে, কিন্তু যে কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতি যে কোনো ভিত্তিতে হতে পারে। এগুলো আমরা যখন নেক্সটে ক্লাসগুলো করব তখন এটা বুঝতে পারবো, আজকে থেকে ভুল করা যাবে না। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি n প্রকার, ব্যবহারের ভিত্তিতে 4 প্রকার, আর এমনের সংখ্যা পদ্ধতি হলো 2 প্রকার। তাহলে বলো তো ব্যবহারের ভিত্তিতে কয় প্রকার? ব্যবহারের ভিত্তিতে হচ্ছে স্যার 4 প্রকার। কি কি স্যার একবার একবার বলে ফেলো। একবার হচ্ছে স্যার বাইনারি, 1 নাম্বার হলো বাইনারি, 2 নাম্বার হলো অক্টাল, 3 নাম্বার হলো হেক্সাডেসিমাল, আর 4 নাম্বার হলো হেক্সাডেসিমাল। এই যে 4 নাম্বার হলো হেক্সাডেসিমাল। ওকে, একটু মনোযোগ দিয়ে শুনবা। এখন তোমাকে আমি জিজ্ঞেস করি, স্যার বাইনারি কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? অনেকে এগুলো বলতে পারো না। বাইনারি শব্দের অর্থ হলো 2, 2 এর চেয়ে ছোট যে দুইটা সংখ্যা আছে 0 আর 1। পরীক্ষায় অহরহ দেখছি জ্ঞানমূলকে আসছে। বাইনারি কাকে বলে লিখতে পারে না, 0 আর 1 কে বাইনারি বলে। এগুলো লিখলে নাম্বার পাবে না। যে সংখ্যা পদ্ধতি 2টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত, 0 আর 1। তাহলে কি লিখবা? যে সংখ্যা পদ্ধতি 2টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত তাকে বলবো বাইনারি। তাহলে কি বলবা? যে সংখ্যা পদ্ধতি 2টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত তাকে বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি, ঠিক কিনা? এরপরে যে সংখ্যা পদ্ধতি 8টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত, 0 থেকে 7, 0 থেকে 7 8টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত তাকে বলবো অক্টাল। যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 10টা মৌলিক চিহ্ন নিয়ে গঠিত তাকে বলবো ডেসিমেল। আর যে সংখ্যা পদ্ধতি 16টা মৌলিক চিহ্ন, এখন 16টা মৌলিক চিহ্ন তো নাই অস্তিত্ব পৃথিবীতে, আছে তো 10টা মৌলিক চিহ্ন। আর জগৎ যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে সেই সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন আছে 10টা, 0 থেকে 9। 16টা কিভাবে হয় স্যার? সংজ্ঞায় তো মিলে না, 16টা মৌলিক চিহ্ন তো হয় না। এই জন্য দেখো 16টা মৌলিক চিহ্ন বিশিষ্ট যেহেতু সংখ্যা পদ্ধতি নাই, আছে কয়টা? 0 থেকে 9। একে বলেছে 10, নাম দিয়েছে দেখো, 10কে বলেছে 11কে বলেছে বি, 13কে বলেছে এই যে 11কে বলেছে কি বি, সি কে বলেছে 12, ডি কে বলেছে 13, ই কে বলেছে 14, এবং এফ কে বলেছে 15, এবং হেক্সাডেসিমেল কে বলেছে 0 থেকে এফ। টোটাল 16টা মৌলিক চিহ্ন। আগে মৌলিক চিহ্ন ছিল 10টা, এখন হেক্সাডেসিমেলের জন্য নতুন করে কম্পিউটারের ভাষার জন্য আরো 6টা ইনভেন্ট করেছে। ইনভেন্ট কিভাবে করেছে? এ কে বলেছে 10-এর সমতুল্য, বি কে বলেছে 11-এর সমতুল্য, সি কে 12, ডি কে 13, ই কে 14, এফ কে 15। এখন দেখো, এখন হয়ে গেছে না মৌলিক চিহ্ন 16টা, আগে ছিল কয়টা? 10টা। তাহলে আমরা আজকে থেকে মাথায় রাখবো, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাইনারি কাকে বলে, হাবা যাবা উত্তর দিব না। উত্তর দিব কি? বাইনারি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি 2টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত তাকে বাইনারি বলে। কেউ যদি বলে অক্টাল কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি 8টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত তাকে বলবো কি? অক্টাল। যে সংখ্যা পদ্ধতি 10টি মৌলিক চিহ্ন নিয়ে গঠিত তাকে বলবো ডেসিমেল। যে সংখ্যা পদ্ধতি অ্যালফাবেট প্লাস নিউমেরিক, নাম্বারও হতে পারে অ্যালফাবেটও হতে পারে, এই অ্যালফাবেট এবং নিউমেরিকের সমন্বয়ে গঠিত তাকে বলবো হেক্সাডেসিমাল। অ্যালফাবেট প্লাস নিউমেরিক, অ্যালফাবেট প্লাস নিউমেরিক, দুইটা শব্দ মাথায় রাখবে, স্মার্টলি উত্তর করতে হবে। আর তোমরা আমার স্টুডেন্টরা অবশ্যই স্মার্ট। অ্যালফাবেট প্লাস নিউমেরিক, এই দুইটার সমন্বয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত সে সংখ্যা পদ্ধতিকে আমরা বলবো কি? হেক্সাডেসিমাল। এবং আমাকে অনেকে প্রশ্ন করতে পারে অ্যালফাবেট ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা? হেক্সাডেসিমাল। আবার অনেকে জিজ্ঞেস করতে পারে কয়টা অ্যালফাবেট ব্যবহৃত হয়? 6টা অ্যালফাবেট ব্যবহৃত হয়, এ বি সি ডি ই এফ। তারপর আমাকে অনেকেই জিজ্ঞেস করতে পারে যে ক্যারেক্টার ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তোমরা হয়তো জানো কিনা জানি না, অ্যালফাবেট আর চিহ্নগুলাকে আইসিটিতে ক্যারেক্টার বলে। এই যে ক্যারেক্টার ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এগুলা হচ্ছে কি? ক্যারেক্টার ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে স্যার কোনটা? এই যে ক্যারেক্টার ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে হেক্সাডেসিমাল। সবার কি ক্লিয়ার কিনা এই বেসিকটা? আজকে থেকে কি আমরা যে কোনো প্রশ্ন যে কোনো সংজ্ঞা আসলে পারবো কিনা? ঠিক আছে, যে কোনো সংজ্ঞা আসলে পারবো কিনা একটু কমেন্ট করে ফেলেন তো। যারা যারা কমেন্ট পারবেন কমেন্ট করে ফেলেন, দ্রুত 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 কমেন্ট করতে হবে যারা যারা পারবা। আচ্ছা, এই ক্লাসটা কি তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতেছো না? তুমি যখন পরীক্ষার আগে এই বেসিক ক্লাসটা খুঁজবা, সংখ্যা পদ্ধতির বেসিকটা খুঁজবে, এটা তো তুমি পাবে না। তুমি অবশ্যই টাইমলাইনে শেয়ার করো, তোমার বন্ধুদেরকে একটু বলে ফেলো, ঠিক আছে? সবাই কি পারবে তো ইনশাল্লাহ?
আচ্ছা দেখি তাহলে এবার তোমাদেরকে একটা প্রশ্ন করি আমি, প্রশ্ন করি। এই যে এটা একটু আমাকে বলো তো, এটা কি সংখ্যা? দেখি কে কে আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা সবাই একটু কমেন্ট করে ফেলো তো, এটা কি সংখ্যা স্যার? এটা কি সংখ্যা? দেখি আজকে আমার ক্লাসে নতুন কারা কারা, দেখি আজকে আমার ক্লাসে নতুন কারা কারা, জীবনে প্রথমবারের মতো আমার ক্লাস করতেছো কে কে, দেখি। হয়তো আইসিটি অ্যাসিস্ট্যান্ট অনেক সময় মুখে শুনেছো নাম, ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় প্ল্যাটফর্ম আইসিটি, হয়তো শুনছো। আর আমার বইগুলো চিনো, আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলো পড়ো কে কে? হয়তো অনেকে এখানে, অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে চিনে না, কিন্তু দেখা যায় আমার বইগুলো ছিল। আমার 2টা লেখা বই আছে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে গুগলে বা ফেসবুকে সার্চ করবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক, এটা লিখে সার্চ করলে হয়ে যাবে, তাইলে তুমি বুঝে যাবে এই বইগুলো কি, ঠিক আছে। আর নতুবা তোমার বন্ধুদের কাছে দেখবা হাতে, অনেকের হাতে আছে, এগুলো দেখলে হবে। এটা লিখে সার্চ করবে ইন্টারনেটে, তাহলে পেয়ে যাবা, ঠিক আছে, বা গুগলে সার্চ করবা। আচ্ছা ওকে, ঠিক আছে, আমার নিজের লেখা 2টা বই আছে। ওকে ফাইন, আমি বই নিয়ে বসছি। আচ্ছা ফাইন ফাইন, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকেই বলতেছে। আচ্ছা পজিশনাল সংখ্যা আমি আজকে নতুন, আমি নিউ। আচ্ছা যারা নিউ তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু অ্যাড করে দাও। আচ্ছা থ্যাংক ইউ, ফার্স্ট টাইম ক্লাস করতেছি, মাশাল্লাহ। এটা যারা বাইনারি বলেছো প্রথমে তোমরা 0, তবে তোমরা মন খারাপ করার দরকার নেই, এটা বাইনারি হবে। আচ্ছা তুমি বলো এটাকে অক্টাল হবে না? অক্টালে কি 0 আর 1 নাই? এটাকে হেক্সাডেসিমাল বা ডেসিমাল হবে না? ডেসিমেলে কি 0 আর 1 নাই? এটাকে হেক্সাডেসিমাল হবে না? হেক্সাডেসিমেলে কি 0 আর 1 নাই? তার মানে দেখো এটা হলো সবার, ঠিক আছে। যে ছেলেটাকে দেখবে সব মেয়ের ফ্রেন্ড লিস্টে আছে, প্রত্যেকটা মেয়ের ফ্রেন্ড লিস্টে এই ছেলে উপস্থিত, এর ফ্রেন্ড লিস্টে আছে, ওর ফ্রেন্ড লিস্টে আছে, ওর ফ্রেন্ড লিস্টে আছে, প্রত্যেকটা মেয়ের ফ্রেন্ড লিস্টে। এ হলো সার্বজনীন, উন্মুক্ত, এলো উন্মুক্ত ফ্রেন্ড, সার্বজনীন ফ্রেন্ড, ঠিক আছে, সবার ফ্রেন্ড লিস্টে উপস্থিত। কিন্তু যখনই তুমি এটাকে বেস দিয়ে দিবা, এখন তুমি এটাকে উন্মুক্ত বলতে পারবে না। এখন কি আর এটাকে উন্মুক্ত বলা যাবে? এটা এখন বাইনারি। যে চিহ্ন দ্বারা বোঝা যায় সংখ্যাটি কোন পদ্ধতির, তাকে বলে সংখ্যা পদ্ধতির ব্যাস। এই যে যে চিহ্ন দ্বারা বোঝা যায় সংখ্যাটি কোন পদ্ধতির, যে চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারি সংখ্যাটি কোন পদ্ধতির, তাকে বলবো সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি। এই চিহ্নটা দ্বারা আমরা বুঝতে পারতেছি সংখ্যাটি কোন পদ্ধতির। তাহলে আমার সাথে সাথে একবার বলো, আমার সাথে সাথে সবাই একবার বলো, যে চিহ্ন দ্বারা বোঝা যায় সংখ্যাটি কোন পদ্ধতির, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বেস বা ভিত্তি, ঠিক কিনা? এখন দেখো কেউ যদি, আমরা এখানে আমরা যদি কেউ এইভাবে লিখি এটা হেক্সা, এটাকে বাইনারি বলার কোনো সাধ্য নেই, এটাকে আমি বাইনারি বলতেই পারবো না। কেন পারবো না স্যার? কারণ হচ্ছে এটার বেস হচ্ছে কি, হেক্সা। এখন আমি যদি এখানে বলি এটা হচ্ছে ডেসিমাল, এটাকে ডেসিমালই বলতে হবে, বেস যা সংখ্যাটি তার। কিন্তু যখন উন্মুক্ত থাকবে সে সবার, এই যে দেখো সে এখন প্রেম তেম করে না, সবার, সে সবার ফ্রেন্ড, কিন্তু রিলেশন করলে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, 15টা অজুহাত, ঠিক কিনা? সবাই বল ঠিক কিনা, সবার কি ক্লিয়ার কিনা বল, সবার কি ক্লিয়ার কিনা এই জিনিসটা, এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা? দেখি তাহলে এটা একটু পারো কিনা স্যার, এটা একটু পারো কিনা দেখি। তোমাকে কেউ বলে ড্যাট কি, আইসিটি প্রশ্নে যদি বলে ড্যাট কোন সংখ্যা পদ্ধতি বা ড্যাট কি, বল, এটা দেখে বেহুশ হওয়ার কোনো রিজন নেই। দেখি ড্যাট কি, ড্যাট কোন সংখ্যা পদ্ধতি বা ড্যাট কি, দেখি কে বলতে পারে। ওকে, কে বলতে পারে দেখি? ওকে, দেখি বলো তো কে, ড্যাট কি কোন সংখ্যা পদ্ধতি, কে বলতে পারো দেখি? সবার আগে, সবার আগে বলো তো কে কে বলতে পারো, দ্রুত দ্রুত বলে ফেলো। ড্যাট কি, ড্যাট কোন সংখ্যা পদ্ধতি, একটু বলে ফেলো ফার্স্ট। হেক্সাডেসিমাল, ইয়েস হেক্সাডেসিমাল, কারণ ডি কোনোদিন অন্য সংখ্যা পদ্ধতিতে যেতে পারবে না। অ্যালফাবেট আছে একটা সংখ্যা পদ্ধতি, সেটা হলো হেক্সাডেসিমাল। এটা দেখে বুঝে ফেলতে হবে অ্যালফাবেট আছে হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। অ্যালফাবেট অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে এক্সিস্ট করে না, ঠিক কিনা? তাহলে আমরা শিওর হয়ে গেলাম আজকে থেকে যে কোনো সংখ্যা, এগুলো যখন পরীক্ষা আসবে ড্যাট কি ব্যাখ্যা করো, তুমি বলবা ড্যাট একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমালে নিউমেরিক থাকতে পারে, অ্যালফাবেট থাকতে পারে, যেখানে এর মান হলো 10, বি এর মান হলো 11, সি এর মান হলো 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান হলো 15, ঠিক আছে?
এখন আমাদের অনেক কিরে আবার ডিস্টার্ব করতেছে? সবাই কি দেখতে পাচ্ছ ঠিকঠাক? সবাই কি ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু জানাই ফেলো তো স্যার। সবাইকে আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ? ওকে, নেটওয়ার্ক কি ডিস্টার্ব করতেছে কিনা একটু দেখতে পাচ্ছ কিনা একটু বলে ফেলো দ্রুত, ফাস্ট একটু বলে ফেলো। সবাই কি দেখতে পাচ্তেছো কিনা? ঠিক আছে সব কিছু ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, সব দেখতে পাচ্ছ না? মাশাল্লাহ, ঠিক আছে, ফাইন 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 ফাইন। ওকে, তাহলে আমরা আবার পড়ায় আসি। আচ্ছা, তোমাদেরকে আরেকটা প্রশ্ন করব আমি। দেখি বলো তো, এই সংখ্যাটা কি সঠিক? এটা কি সঠিক? এই সংখ্যাটা সঠিক কিনা কে বলতে পারো দেখি? এটা কি সঠিক? এই সংখ্যাটা কি সঠিক? কেউ বলতে পারো কিনা দেখি এই সংখ্যাটা সঠিক কিনা? 287 এই সংখ্যাটা সঠিক কিনা কেউ বলতে পারো কিনা? ঠিক আছে, তোমরা একটু বলে ফেলো। এই তোমাদের জেনেক্সে কিন্তু যারা ভর্তি হওয়ার ইচ্ছা আছে দ্রুত ভর্তি হয়ে যাবে, এখানে অনেক প্রিমিয়াম ক্লাস। একটু পরে রাত 9টায় আরফাত স্যারের ক্লাস হবে, ঠিক আছে? এবং তোমাদের শাহিন স্যারের ক্লাস আছে মঙ্গলবারে। কালকে আবার সাইম স্যার আর মেবি বাংলা ক্লাস আছে। তো তোমরা জেনেক্সে দেখবা যে আমরা 8জন টিচার, আমরা 8জন শিক্ষক, চকবাজার চট্টগ্রামের সবচেয়ে সেরা সেরা, আমি বাদে বাকিরা সবাই সেরা, ঠিক আছে? কারণ আমি তো অফলাইনে আসছি, বেশি দিন হয় নাই, ঠিক আছে? তো তোমাদের ইংলিশে মডিফায়ার্স ক্লাস হবে, ফ্রিতে মডিফায়ার ক্লাস করতে পারবা, বাংলার ক্লাস করতে পারবা। আর তোমরা এখানে চাইলে আর্টস কমার্সের স্টুডেন্ট যারা, এখানে উত্তেজিত 27-এর কাজ নেই, এখানে হচ্ছে কাজ কাদের? এইচএসসি 27, উত্তেজিত 27 এমনি ফ্রি ক্লাসগুলো করতে পারে। এইচএসসি 26 যারা, তারা আমাদের এফআরবিতে এনরোল করতে পারে। তোমাকে আমি এটুকু বলতে পারবো, বাংলাদেশে অনেক কোর্স আছে ভাই। তুই আইসিটি অ্যাসিস্ট্যান্টের সাথে যারা ছিলি, অন্তত আমাকে যারা চিনোস তারা ভালো করে জানোস যে আমার কোর্স একবার যে করছে সে আইসিটি প্রাইভেট পড়াইতে পারে। তো তোমার নিশ্চিন্তে তুমি এটা থাকো যে তোমার আমাকে আস্থা রাখো, তার মানে জেনেক্সকে তুমি ভরসা করতে পারবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ এটা শিওর যে তুমি খুব ভালো একটা কাজ মানে কিছু করতে পারবা, তুমি ক্লাসগুলো করতে থাকো। আর দেখো, এটা কারেক্ট হবে না, সব সময় মাথায় রাখবা, বেস যত হবে এলিমেন্ট এর চেয়ে ছোট হবে। বেস যা হবে এলিমেন্ট হবে এর চেয়ে ছোট। এখানে যদি 8 হয় ভিতরের গুলো আরো ছোট হবে, এখানে 5 হলে ভিতরের গুলো আরো ছোট হবে, এখানে 10 হলে ভিতরের গুলো আরো ছোট হবে, ঠিক কিনা? তাহলে আমরা একটা কথা মাথায় ভালো করে গেঁথে নিই নৈর্ব্যক্তিকের জন্য, বেস যা এলিমেন্ট হবে তার চেয়ে কম। এলিমেন্ট কখনো বেসের সমান হইতে পারবে না। যদি এলিমেন্ট বেসের সমান হতো এখানে 8 লিখা যেত, এখানে 8 লিখা যেত, কিন্তু এলিমেন্ট কখনোই কি হতে পারবে না? বেসের সমান হতে পারবে না। এলিমেন্ট অলওয়েজ, উপাদান সবসময় বেসের চেয়ে কম থাকতে হবে। কথা বুঝতে পারছি? এখান থেকে ঘুরাই পাশে যাই প্রশ্ন করুক, এটা যাতে পারতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখো, এখন আমাদেরকে যে জিনিসটা আছে, আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখতে হবে, ট্রান্সফর্ম শিখতে হবে। যেমন আমরা এখানে বলেছি অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এগুলো থেকে বাইনারিতে কিভাবে চাই এটা আমাদের জানতে হবে। কারণ কেন, আমি প্রথমেই ক্লাস শুরু করার আগে বলেছি, এই সংখ্যা পদ্ধতির যে ক্লাসটা আজকে নিচ্ছি সেটা কম্পিউটারের জন্য, সেটা মানুষের জন্য নয়। এখানে যা হিসাব নিকাশ হবে সব কম্পিউটারের। তাহলে কম্পিউটারে এরকম রূপান্তর আছে কি নাই? আছে। তার মানে আমাদের রূপান্তর শিখতে হবে, ঠিক আছে? এবং রূপান্তর থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আছে, ঠিক আছে? আমরা আর 20 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিট ক্লাস নিব। এর মধ্যে আমরা আজকে ইনশাল্লাহ যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমরা এই যে দেখো, এখন আমরা শিখবো অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যাই, এই জিনিসটা শিখবো। আমি এমন একটা টেকনিক শিখে দিব, তুই বলতে চাইলেও আর বলতে পারবি না যে অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যাই। আজকের এই টেকনিকটা সারা জীবন মনে রাখবি, যখনই পরীক্ষার হলে মনে পড়বে আমার কথা মনে করবি, ঠিক আছে? সাথে সাথে একটা হাসি দিয়ে দোয়া পাঠাই দিবি, ঠিক আছে? এখন দোয়া হাত তুলে করতে হয় না, দোয়া করবি কিভাবে? দোয়া বলবি যে স্যার অনেক ভালো, দেখবি যে এটা মন থেকে বলছিস, মানে আমার জন্য দোয়া আল্লাহর কাছে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, আর তোদের মনে কর যারা একটু আল্লাহর কাজ বান্দা আসোস, তারা মাঝে মাঝে শাহিন স্যারদের জন্য দোয়া করবি, যারা অবিবাহিত আছে আরফাত স্যারের জন্য দোয়া করবি, ঠিক আছে? এদের জন্য দোয়া করতে হবে, কারণ নাইলে এগুলা যে অবিবাহিত থাকতেছে, এগুলা কিন্তু দেশের সম্পদ নষ্ট হচ্ছে, আরো দেশে জনসংখ্যা দরকার। আচ্ছা যাই হোক, এখন কথা হলো স্যার, একটু আসো অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যাব। প্রথমে দেখো, অক্টাল সমান 3 বিট। একটা কথা মাথায় রাখবা, অক্টাল মানে 3 বিট। 3 বিট মানে স্যার, এই বিটের পূর্ণ নাম হলো বাইনারি ডিজিট, 3টি বাইনারি ডিজিট। এই যে আমি আজকের ক্লাসে একটু কম পড়াবো, আগামী ক্লাসে আমি অনেক কিছু পড়াবো।
আজকে ক্লাসে যেহেতু ইন্ট্রোডিউসিং ক্লাস, আমি তোদেরকে বিরক্ত করতে চাচ্ছি না। লাস্টে 10টা নৈবেদ্যিক আছে, 10টা প্র্যাকটিস করবি, কাজ শেষ। ঠিক আছে? তাহলে যে কথাটা আমি বলতেছিলাম, 3টি বাইনারি ডিজিটের সমন্বয়ে অক্টাল গঠিত। তার মানে একটা অক্টাল সংখ্যা যা, এর বিনিময়ে 3টা বাইনারি লিখতে হবে। ধরো একটা 10 টাকার নোট আমি একজনকে দিলাম, একটা নতুন 10 টাকার নোট। আরেকজনকে দিলাম কি, আরেকজনকে কি দিলাম, আরেকজনকে দিলাম হচ্ছে 5টা 2 টাকার নোট। সেম জিনিস এখানেও সেম, একটা অক্টাল সংখ্যা যা, 3টা বাইনারি সংখ্যা মিলে তা। ঠিক আছে? তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে একটু মনে রাখবা, এই যে এখানে একটা জিনিস আমরা লিখে রাখবো 4 to 1, 1 2 4, এই সংখ্যাটা লিখে ফেলতে হবে। এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এগুলো আমি ডিটেলস শিখাবো। আপাতত আজকে মনে রাখ শুধু 1 2 4। প্রথমে 1 লিখবো, 1-এর ডাবল হলো 2, 2-এর ডাবল হলো 4। তাহলে 3টা সংখ্যা লিখবো, 1, তারপর লিখবো কি 2, তারপর লিখবো 4। সবাই আমার সাথে সাথে একবার বলতো, কি লিখবো, 1, তারপর লিখবো কি 2, তারপর লিখবো কি 4। ঠিক আছে? তাহলে দেখো এবার অক্টাল সংখ্যা কি কি আছে, 0 1 2 3 4 5 6 7। এখন একটু মনোযোগ দাও, সবাই একটু হাসি দাও তো একটা, সবাই একটা হাসি দাও আগে। ঠিক আছে? হেসে হেসে আমার দিকে একটু থাকা। ঠিক আছে? অনলাইনে হাসলে গুনাহ হবে না, অফলাইনে হাসলে গুনাহ হলেই হইতে পারে। অনলাইনে হাসতে পারবি ইচ্ছা মতো। এদিকে তাকাও সবাই আগে। আমরা ছোটবেলায় দোকান করছি না, আমি একটা শপিং মেথড শিখে, এটা সবার ফেভারিট, এটা একটু শিখে না আজকে। মনে কর তোর দোকান আছে, চকলেট আছে একটা, 1 টাকা দামের মিস্টার ম্যাঙ্গো, আরেকটা আছে সেন্টার ফ্রুট, আরেকটা আছে চানাচুর আছে একটা। ঠিক আছে? তাহলে প্রোডাক্ট কয়টা আছে তোমার দোকানে? 1 টাকা দামের মিস্টার ম্যাঙ্গো, 2 টাকা দামের চকলেট, 3 টাকা দামের চানাচুর। 0 টাকা নিয়ে গেছস, আমার মতো গরিব, শাহিন স্যারের দোকানে গেছি গরিবের মতো, কয় টাকা নিয়ে গেছি? 0 টাকা নিয়ে। এখন আমি কি এই দোকান থেকে কিছু কিনতে পারবো? আমাকে বলবো যে কিছুই কিনতে পারবি না, আস্তে আস্তে চলে যাও। 0টা, কিচ্ছু কিনতে পারবো না, 0 0 0। ঠিক কিনা? আমি চকলেটও কিনতে পারবো না, চানাচুরও কিনতে পারবো না, সেন্ট্রাল ফ্রুটও কিনতে পারবো না। কেন? আই হ্যাভ নো মানি। আমি 1 টাকা নিয়ে গেছি। তুমি বলো, তোমার বুদ্ধি দিয়ে বলো, আমি বলবো না, তোমার বুদ্ধি দিয়ে বলো তুমি কি কিনতে পারবা 1 টাকা নিয়ে গেলে, তুমি কোনটা কিনতে পারবা আমাকে বলো। জাস্ট আমাকে বলো, 1 টাকা নিয়ে যদি যাই আমি কোনটা কিনতে পারবো সেটা একটু আমাকে বলো তুমি। অবশ্যই শুধু একটা চকলেট কিনতে পারবো, 1 টাকা শেষ। একটা চকলেট কিনছি, 1 টাকা শেষ, বাকিগুলো আমি কিনতে পারি না, বাকিগুলো হলো 0। এবার বলো 2 টাকা নিয়ে যদি যাই আমি কি কিনতে পারবো? অবশ্যই আমি 2 টাকার একটা সেন্টার ফ্রুট কিনতে পারবো, আমার টাকা শেষ, বাকিগুলো 0। এখন কেউ বলতে পারে স্যার আমি 2 টাকা নিয়ে 2টা চকলেট কিনবো। এখানে যে 2 লিখবি, বাইনারি থেকে 2 এর অস্তিত্ব আছে? বাইনারি থেকে 2 লিখা যাবে? এতক্ষণ কি শিখাইছি? 0 আর 1, বাইনারিতে 2 লিখা যাবে না, যার ফলে তোর 2টা এখানে একটার বেশি কিনতে পারবি না। যা কিনবে এই যে 2 টাকা নিয়ে একটা সেন্টার ফ্রুট, টাকা শেষ। এবার 3 টাকা নিয়ে গেছি স্যার দোকানে, 3 টাকা, কি কি কিনতে পারবো তুই বল? কি কি কিনতে পারবি? 2 টাকা নিয়ে গেছো, 3 টাকা আছে হাতে, 3 টাকা আছে হাতে, কি কি কিনতে পারবি? একটা চকলেট কিনতে পারবি, একটা সেন্টার ফ্রুট। অর্থাৎ এমনভাবে মিলাবি 2 আর 1-এ 3 হয়। কোন 2টাকে যোগ করলে 3 হচ্ছে? 2কে আর 1কে। যে 2টাকে যোগ করলে 3 হবে, এই 2টার নিচে 1, বাকিটা হলো 0। 4, 4 এখানে আছে, ফাইন, 1, 4-এর নিচে 1, বাকিগুলো 0। 5 হলে কি হবে? 5 হলে কি হবে তুই বল? একটা চানাচুর, একটা চকলেট, অর্থাৎ 4 আর 1 5। যে 2টাকে যোগ করলে 5 হবে, ওই 2টার নিচে 1 দিবি, বাকিটা 0। 6 হলে কোন 2টাকে যোগ করতে হবে বল? 6 হলে কোন 2টাকে? 1 আর 2। তাহলে 6 হলে হচ্ছে কি 4 আর 2 6 7, আর 7 হলে হচ্ছে লাস্টে 3টা 1, সবগুলাকে যোগ করলে 7 পাবো। কথা সঠিক কিনা? তাহলে যে কাজটা আমরা শিখতেছি সেটা আবার একটু দেখি, যারা অনেকে হয়তো বুঝছ নাই, একটু ভালো করে তাকা, একটু মনোযোগ দিয়ে তাকা, একটু হেসে হেসে তাকা। ঠিক আছে? না হলে একটু করে ফেল, তাহলে আরো ভালো বুঝবি, মুড ক্লিয়ার হবে। যেটা বললাম, আমি 0 টাকা নিয়ে যখন আসি আমি কিছুই কিনতে পারবো না, 4ও নাই, 2ও নাই, 1ও নাই, 0, 3টাই 0। 1 যখন লিখবো 1-এর নিচে 1, বাকি 2টা 0। এটা পেন্সিল দিয়ে লিখে ফেলবি আগে, পরীক্ষার খাতায় রাফে পেন্সিল দিয়ে লিখে ফেলবি 1 2 4।
তাহলে 1 বললে 1-এর নিচে 1, 2 বললে 2-এর নিচে 1, 3 যখন বলবি, 3 যখন বলবি দেখ 2 আর 1-এ 3, এই জন্য 2 আর 1-এর নিচে 1। আর 4 বললে কার নিচে 1? 4 বললে 4-এর নিচে 1, বাকিগুলো শুদ্ধ। 5 বললে কি হবে তুই বল, আমার সাথে সাথে একবার মুখে মুখে আওয়াজ কর। 5 বললে কি হবে? 4 আর 1-কে যোগ করলে 5 হবে, সুতরাং 5 বললে কি হবে? 4-এর নিচে 1, 1-এর নিচে 5, 1-এর নিচে 1, 5। 6 হলে কি হবে? 6 হলে 4 আর 2 6, 7 হলে 3টাকে যোগ করলে 7, অর্থাৎ সে সবগুলা কিনতে পারবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে যেটা আমরা বুঝেছি, সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার কিনা? এই মেথডটা ক্লিয়ার কিনা? আমাকে যে ম্যাথ দিবে দেখ এখন, এটা আরো সহজে তোদেরকে একটা সুপার ডুপার মেথড শিখাই, এটা আরো সহজে লিখতে পারবি। এটা আরো সহজে কিভাবে লেখা যাবে? 4-এর নিচে 4টা 0, 4টা 1, 4-এর নিচে 2-এর নিচে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 1-এর নিচে 1 0 1 1 1 0 1 1 1 0 1 1 1 0 1 1। ঠিক আছে, তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, প্রথমে কি 4টা 0 4টা 1, তারপর 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, এরপরে 0 1 0 1 0 1 0 1, এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে শর্টকাটেও লিখতে পারবো। যাই হোক, আজকে অনেক হয়েছে, আমি তোদেরকে 10টা নৈবেত্তিক প্র্যাকটিস করাবো, এরপরে আগামী ক্লাসে আমি অনেক পড়াবো এগুলা। দেখি এখন এই নৈবেত্তিকগুলো একটু রিপ্লাই দেয়। আগামী ক্লাসে আমরা অনেক পড়বো আরো ইনশাল্লাহ। দেখি সবাই বলবা, উত্তর করার সময় এভাবে লিখবা, 1-এর উত্তর কি হবে এভাবে লিখবা। দেখে আজকে কে কে পারো, সবচেয়ে বেশি উত্তর করতে পারো কে কে? একজন স্টুডেন্ট উত্তর না করে থাকবি না, সবাই উত্তর করবি, সবাই একদম। কিসের ইতিহাসের সাথে সংখ্যা পদ্ধতির ইতিহাস ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? সবাই দেখে উত্তর দাও। কিসের ইতিহাসের সাথে সংখ্যা পদ্ধতির ইতিহাস ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? দেখি সবাই বলে ফেলো, সবাই বলে ফেলো তো, কিসের ইতিহাসের সাথে সংখ্যা পদ্ধতির ইতিহাস ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? দেখি সবাই বলে ফেলো, 1-এর উত্তর কি হবে? 1-এর উত্তর কি হবে? সবাই বলে ফেলো, 1-এর উত্তর কি হবে? দেখি দ্রুত দ্রুত দ্রুত, 1-এর উত্তর কি হবে? কিসের ইতিহাসের সাথে সংখ্যা পদ্ধতির ইতিহাস ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? তোরা জেনেক্সে যারা ভর্তি হস নাই, একদিন সারা জীবন আফসোস করবি যে লাস্ট মুহূর্তে সে এত গুছানো কোর্স, এত বেশি দক্ষ টিচার্স প্যানেল। আমি টিচার্সদের নামগুলো একবার বলে দিই। আইসিটিতে আমাকে চিনোস সবাই, আইসিটি অ্যাসিস্ট্যান্টকে তো চিনোস, আমার নিজের লেখা বই দুটা তো চিনোস। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই দুটা বাংলাদেশে বর্তমানে বেস্ট সেলিং বইয়ের মধ্যে অন্যতম মানে আছে। যাই হোক, এরপরে বায়োলজি ক্লাস হয়েছে। বায়োলজি ক্লাস কার? রিজভি স্যার। রিজভি স্যার কে? চকবাজারে ওনার চিটাগং, ওনার রুমে বসার জায়গা হয় না। আর আজকে রাত 9টায় কে আসতেছে? আজকে রাত 9টায় কার ক্লাস? রসায়নের বস। তুই চিটাগং আসবি, রসায়নের জন্য একটা নাম জিজ্ঞেস করবি, বলবে আরফাত স্যার, ডক্টর আরফাত। উনি আবার এমবিবিএস ডাক্তার, চট্টগ্রাম মেডিকেলের। এবার চিন্তা কর, চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার প্লাস হচ্ছে উনি ওনার স্টুডেন্ট অহরহ। এবার ফিজিক্সের সাহেব স্যার, উনি কে? উনি হচ্ছে বুয়েট থেকে পড়া, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া স্টুডেন্ট। এবার চিন্তা করে, এবার উনি ফিজিক্সের জন্য অন্যতম, এবং উনি ফিল্ড সায়েন্স, ওনার নিজেরও অনলাইন প্ল্যাটফর্ম ছিল। শাহিন স্যার ইংলিশ, চকবাজার আই, ইংলিশের জন্য জিজ্ঞেস কর নাম্বার 1 কে? 1 নাম্বার আমি বলবো সবাই শাহিন স্যার। এরপরে মেহেদি, ম্যাথের জন্য 2জন, মেহেদি আর বাদন স্যার। একজন হচ্ছে নটরডেম থেকে পড়া, আর একজন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে ম্যাথের অনার্স মাস্টার্স, এবং বর্তমানে চকবাজার ওদের অনেক ম্যাথের স্টুডেন্ট। এবং সেই সাথে বাংলার জন্য আছে কে? বাংলার জন্য হচ্ছে আমির ফারাবি, উনি একজন বাংলার প্রভাষক, বিভিন্ন কলেজে পড়ায়। ঠিক আছে, উনি কলেজে স্থানীয়ভাবে পড়ায় ফটিকছড়িতে। তাহলে এবার দেখো, এত অভিজ্ঞ টিচার্স প্যানেল, তুমি চিন্তা করে দেখো, যারা ভর্তি হবে আফসোস করবা, যারা আর্টস কমার্সে আসো তারা ইংলিশ বাংলা আইসিটির জন্য ভর্তি হবে 1500 টাকা দিয়ে, আর যারা অন্যান্য গ্রুপ সায়েন্সে যারা আছো তারা 3000 টাকা দিয়ে সবগুলোর জন্য ভর্তি হবে। দ্রুত ভর্তি হয়ে যাবা, অনলাইনে আমাদের পেজে নক দিলেও হবে, আর নতুবা আচ্ছা যাই হোক, এখানে আমি বলি বিজনেস স্টাডিজ গ্রুপ নাই কেন? আর স্যার গিফটগুলো কবে পাইতে পারি? গিফটগুলোর জন্য 10 দিন ওয়েট কর, আমরা সব কিছু আস্তে আস্তে, আমরা সবাই ব্যস্ত আসলে, আস্তে আস্তে প্রসেস করে তোদের গিফট তোদের পাঠিয়ে দিব, এটা নিয়ে টেনশন করিস না। গিফট নাম উঠছে মানে গিফট পাবি মাস্ট। আচ্ছা যাই হোক, কিসের ইতিহাসের সাথে সংখ্যা পদ্ধতির ইতিহাস? সভ্যতার। কারণ সভ্যতার পরিবর্তন হয়েছে, সংখ্যা পদ্ধতি দিন দিন আপগ্রেড হয়েছে। প্রথমে মিশরীয়রা, এভাবে সভ্যতার চেঞ্জের সাথে সাথে সংখ্যা পদ্ধতির পরিবর্তন হয়েছে। আচ্ছা যাই হোক, ফাইন। এবার কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি দেখে এটা বলতো, 2 নাম্বারটা কি? কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন হয় কোন সভ্যতার শুরু হয়?
কুড়ি ভিত্তিক কোনটা? একটু দ্রুত বলে ফেলো, দ্রুত। ঠিক আছে, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। দ্রুত বলে ফেলো। 9টায় লাইভ হবে, 9টা 30 না 9টায় লাইভ হবে? 9টায়। তাহলে একটু বলে ফেলো দ্রুত। ঠিক আছে, তাহলে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন হয় কোন সভ্যতার শুরু হয়? কুড়ি ভিত্তিক কোনটা বলো তো? কুড়ি ভিত্তিক মানে হচ্ছে মেয়ান সংখ্যা। এই যে মায়ান সংখ্যা পদ্ধতি, এটাকে বলা হয় কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, ফার্স্ট উত্তর করবি, 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। তাহলে মায়ানকে বলা হয়েছে কি? কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা ছিল মধ্য আমেরিকার সংখ্যা পদ্ধতি। মেক্সিকো আর হচ্ছে আমেরিকা মিলে মধ্য আমেরিকা। ওকে ফাইন। এবার দেখি কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি ষাট ভিত্তিক। দেখি মনে পড়ে সংখ্যা পদ্ধতি ষাট ভিত্তিক কোন সভ্যতার? আমি বলেছি অনেক কথা। 1 নম্বরে বলেছিলাম গড়ির হিসাব নিকাশ হয়, 2 নম্বরে বলেছি কোণের পরিমাপ করা হয়। দেখি নামটা মনে আছে কিনা। 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। 3-এর উত্তর কি হবে? 10 সেকেন্ডের মধ্যে বলে ফেল। ঠিক আছে, 3-এর উত্তর কি হবে? 10 সেকেন্ডের মধ্যে বলে ফেল। তবে আমি এটা শিওর, যারা আইসিটি, এই যে এখানে আইসিটি পড়বে না, তারপরে যেখানে যারা বাংলা ইংরেজি পড়বে না, যারা সায়েন্সের সাবজেক্ট পড়বে না, একদিন সারা জীবন আফসোস করবি। ওকে আচ্ছা যাই হোক, এটা বলে ফেলো দ্রুত। 3-এর হচ্ছে ডি, সুমেরীয় ব্যাবিলিয়ান। দেখছো তোমাদের মনে আছে, আসলে তোরা ব্রিলিয়ান্ট, আমি এমনি বলি না, তোরা আমার চেয়ে ব্রিলিয়ান্ট, কারণ আমি তোদের বয়সে থাকতে কিছুই পারতাম না তেমন। যাই হোক, সুমেরীয় ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি। ঠিক আছে আচ্ছা যাই হোক, কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি ষাট ভিত্তিক? সুমেরীয় ব্যাবিলিয়ান। এবার দেখো মিনিট এবং ঘন্টার হিসাব, এই যে সেম জিনিসটা, এখান থেকে মনে রাখো মিনিটের হিসাব, ঘন্টার হিসাব, কোণের পরিমাণ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? এটাও সুমেরীয় ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি। আমরা সবাই জানি এই সংখ্যা পদ্ধতিটা ছিল 60 ভিত্তিক। 60 সেকেন্ড 1 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা হতো, এবং কোণের পরিমাণ হতো 60 ডিগ্রি। এখান থেকে এসেছে সুমেরীয় ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি। ঠিক কিনা? এবার আসো পরবর্তীটা একটু সবাই উত্তর করি। সংখ্যায় স্থানীয় মান ব্যবহৃত হতো না কোনটা? এটা দেখি কে কে পারো। এটা আমি পড়াই নাই, এটা আমি মুখ থেকে বলি না ইচ্ছে করে। দেখি কে কে কার কার আইডিয়া আছে একটু বলতো। স্থানীয় মান ব্যবহৃত হতো না কোন সভ্যতার সংখ্যা পদ্ধতিতে? দেখি কোন সভ্যতার সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহৃত হতো না, একটু বলে ফেলতো। এটা কে কে পারস দেখি। ওকে, 5টা, আর 5টা রইবে। ঠিক আছে, আমরা 10টা প্র্যাকটিস করে তারপর আজকে শেষ করব। ঠিক আছে, দেখি একটু বলে ফেলতো এটা কে কে পারস। তাহলে কোন সংখ্যায় স্থানীয় মান ব্যবহৃত হতো না কোন সভ্যতার সংখ্যা পদ্ধতিতে? একটু বলে ফেলো দ্রুত। এটা কি হবে? 5-এর ক। আচ্ছা, একজনে বলছে 5-এর ক কিভাবে হয়? ভারতীয় সংখ্যা পদ্ধতি তো পজিশনাল সংখ্যা, এখানে তো স্থানীয় মানের ব্যবহার শুরু হয়েছে। এটা হবে মিশরীয়। ব্যবহার হতো না বলেছে, তোমাকে বলেছে স্থানীয় মানের ব্যবহার নাই। ব্যবহার নাই কোন সংখ্যা পদ্ধতি? অবশ্যই মিশরীয়। মিশরীয়তে কোনো ব্যবহার ছিল না, কোন স্থানীয় মানের ব্যবহার ছিল না। দেখ, ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। এগুলো শিখাবো। পজিশনাল সংখ্যা কেন বলে? 10 ভিত্তিক, 10 দিয়ে দিয়ে গুণ করতে হয় দেখে। এটা ছিল 20 ভিত্তিক, এটা ছিল 60 ভিত্তিক। মিশরীয়তে কি আমি এরকম কোনো ভিত্তি বলেছি? হায়ারোগ্লিফিক্স আমি কি কোনো ভিত্তির কথা বলেছি, কোনো উল্লেখ করেছি? তাহলে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, স্থানীয় মান ব্যবহৃত হতো না হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতিতে। সবাই একটু লিখে ফেলো, মিশরীয় সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহৃত হতো না। এটা একটু নোট কর, এটা স্টার মার্ক দিয়ে রাখ, এটা বোর্ড পরীক্ষা আসে, এটা স্টার মার্ক দিয়ে রাখ সবাই। ঠিক আছে, ওকে ফাইন। এবার পরবর্তী প্রশ্ন আসি স্যার। সুমেরীয় ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি, এটা আমরা সবাই জানি, এটা বেশি পরীক্ষা আসছে, এই জন্য বেশিরভাগ রিপিট করা হয়েছে, কারণ এটা বারবার আসে পরীক্ষায়। এই 60 ভিত্তিক সংখ্যা এটা ব্যবহৃত হয় কোথায়? গড়ের হিসাব নিকাশে, এই জন্যই বারবার বলা হচ্ছে। 6 নম্বর সুমেরীয় ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি ছিল 60 ভিত্তিক। এবার দেখো গণিতের যুগান্তকারী আবিষ্কার কোনটি? দেখে এটা বলতো, গণিতের যুগান্তকারী আবিষ্কার কোনটি? 7 নাম্বারটা আমি বলবো না, এটা সবাই উত্তর দিবা। 7 নাম্বারটা, 7 নাম্বার পড়াতে গিয়ে আমি অনেক কথা বলেছি। উনি যে আবিষ্কার করেছিল, উনি ছিল ভারতীয় উপমহাদেশের, ওনার নাম ছিল আর্যভট্ট। এবং এও বলেছি উনি এটা আবিষ্কার করাটা খ্রিস্টানরা মেনে নিতে পারে নাই, এবং খ্রিস্টানরা বলেছিল এটা হলো শয়তানের রূপ। ঠিক আছে কিনা? কথাগুলো মনে পড়তেছে? খ্রিস্টানরা বলেছিল শয়তানের রূপ, এবং তারা বলেছিল এটা হিন্দুর সংখ্যা পদ্ধতি। ঠিক কিনা? এবং তারা বলেছিল এই সংখ্যার যে শূন্য আবিষ্কার যেটা হয়েছে, অনেকে মনে করে কি গণিতের যুগান্তকারী আবিষ্কার মানে সংখ্যা আবিষ্কার। গণিতের যুগান্তকারী আবিষ্কার সংখ্যা আবিষ্কার বলতে পারবি না। মেইনলি শূন্য আবিষ্কারের কারণে কিন্তু গণিত চেঞ্জ হয়েছে। এই যে এটাই হচ্ছে কথা। এই জায়গায় এসে অনেকে ভুল করে ফেলে। গণিতের যুগান্তকারী আবিষ্কার হলো শূন্য আবিষ্কার। এই শূন্য আবিষ্কারের কারণে পুরো পৃথিবীর গণিত জিনিসটাই চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কোনোভাবে ভুল করা যাবে না। এখানে অনেকে কনফিউজড হয়ে যায় এবং সংখ্যা আবিষ্কার লিখে ফেলে, এটা যাতে ভুল না হয়। আচ্ছা যাই হোক, এবার আসো শূন্যের ব্যবহার হতো না কোন সংখ্যা পদ্ধতিতে? শূন্যের ব্যবহার হতো না, বল কোন সংখ্যা পদ্ধতিতে? জীবনের রোমান সংখ্যায়
রোমান সংখ্যায় জীবনে শূন্য দেখছস? রোমান সংখ্যা যেটা আমরা লিখি, এই যে 1 2 3, কোনোদিন এটাতে শূন্য শব্দটা দেখছস? নাই। আর হচ্ছে ইউরোপীয় সংখ্যা পদ্ধতি, দেখ ভারতীয় আছে, শূন্য আছে, ভারতীয় আবিষ্কারিত হয়েছে, শুরু হয়েছে শূন্য দিয়ে। এরপরে হচ্ছে এখানে আছে ভারতীয়, আর আরবীয় সংখ্যা পদ্ধতিও 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আরবীয় যে সংখ্যা পদ্ধতি এটাও 10 ভিত্তিক, এখানেও কিন্তু শূন্য ছিল। তাহলে শুধু শূন্য ছিল না কোনটায়? রোমান এবং ইউরোপীয়তে। রোমান এবং ইউরোপীয় সংখ্যা পদ্ধতির মধ্যে শূন্য ব্যবহার হতো না, এখানে কোনো শূন্য ব্যবহার হতো না। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন বোঝা যায়। দেখ আমি বলেছি খ্রিস্টানরা বলেছিল কি শূন্য শয়তানের রূপ, তার মানে ইউরোপীয় তো ম্যাক্সিমামই খ্রিস্টান, এবং এরা তো শূন্যকে শয়তানের রূপ বলতো, তার মানে এটা এরা ব্যবহার করতো না। সিম্পল জিনিস, এই জিনিসগুলো লজিক থেকে উত্তর করা যায়। তাহলে আমি তোদেরকে প্রশ্ন কিভাবে সলভ করতে হয় সেটা একটু দেখাচ্ছি। আর সেই সাথে আর দুইটা নৈবেত্তিক আমাদের আছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে ওঠার কারণ। দেখি 9 নাম্বারটা একটু সবাই বলে ফেল, সবাই কমেন্ট করে ফেল 9 নাম্বারটা কি। 9 নাম্বারটা কি? যারা পরবর্তীতে রেকর্ড ক্লাস করবি তারাও কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? উত্তরগুলো কমেন্ট করে করে শিখে ফেলবা। এই প্রত্যেক দিন আমাদের ক্লাসে সিকিউ এমসিকিউ এভাবে আমরা ক্লাসগুলো নিব। ওকে, দেখি বলে ফেলো দ্রুত কি কি। এখানে কি বলতো 9 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে ওঠার কারণ কি? এটা সবাই পারবা, এটা সবাই উত্তর করে ফেলো 1 সেকেন্ডের মধ্যে। 10টা আঙ্গুল, 10টা আঙ্গুল, 10টা আঙ্গুলের কারণে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির কনসেপ্টটা আসছে, ঠিক কিনা? 10 আঙ্গুলের কারণে আমাদের হাতে কয়টা আঙ্গুল? 10টা আঙ্গুল। এই 10 আঙ্গুল থেকে কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতির কনসেপ্টটা আবিষ্কার। ওকে, যাই হোক লাস্টেরটা সর্বশেষ, হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয় কোনটিকে? এটা আসলে তুমি চাইলে ক্লু দিয়ে উত্তর করে ফেলতে পারো। আমরা জানি হিন্দু যেটা আছে সেটাই হলো ডেসিমেল, এটা তো আমরা সবাই জানি। হিন্দু সংখ্যা পদ্ধতিতে একটু ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এরপরে দেখো এখানে আরবীয়টাও তুমি মুখস্থ করে ফেলতে পারো চাইলে, ঠিক আছে? আমরা যে দেখো অনেক সময় নৈর্ব্যক্তিক উত্তর করতে হয় অপশন দেখে, আবার অনেক সময় উত্তর করতে হবে প্রশ্ন দেখে উত্তর করতে হবে। অপশন থেকে অনেক সময় উত্তর খুঁজে পাওয়া যায়, কারণ বোর্ডের প্রশ্ন কখনোই হুবহু দেয় না, বোর্ডে অলওয়েজ স্মার্ট প্রশ্ন করবে। যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগছে একটু বলবি তোরা সবাই এক লাইনে। আমি আশা করি, কথা দিচ্ছি, আল্লাহর রহমত আইসিটির জন্য যেহেতু আমি আছি জেনেক্সে, ইনশাল্লাহ এখানে 100-100 কিভাবে স্যার সিকিউ লিখতে হবে, কিভাবে এমসিকিউর উত্তর করতে হবে, স্যার কত দূর পড়তে হবে, কয়টা ম্যাথ করতে হবে, কয়টা প্রোগ্রাম করতে হবে, আমি সব কিছু লিখে 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 একদম নোট করে দিব A to Z। এবং পরীক্ষার খাতায় তোমরা নিজেরাই প্রমাণ পাবা এগুলাই পরীক্ষা আসছে, এগুলাতে রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ 100%। ঠিক আছে? তো যারা একদম নিশ্চিন্তে, মানে অনেক দিন পর আপনার ক্লাস করে অনেক ভালো লাগছে, মাশাল্লাহ অনেক সুন্দর একটা ক্লাস। সৌরভী বলেছে অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। নাইমা বিনতে গনি, ভালো লাগছে ইনশাল্লাহ, অনেক ভালো লাগছে। কিরে ছেলেরা বল না, সব দেখি মেয়েদের কমেন্ট, কাহিনী কি? আলহামদুলিল্লাহ ইজ গুড, ইনশাল্লাহ স্যার, এক্সিলেন্ট। পারজানা লিলি, যারা নতুন ক্লাস করছো তোদের কেমন লাগছে সেটা বল। পুরাতনরা তো আমার ক্লাস আগে থেকেই করে, যারা নতুন তারা কেমন লাগছে একটু জানা। অনেক ভালো লাগছে। ইফতামাইশা, আজকে কিছু নোট করি নাই, আচ্ছা সমস্যা নাই। বেস্ট একটা ক্লাস ছিল, থ্যাংক ইউ। বেসিক ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু বল। আলহামদুলিল্লাহ অনেক ভালো, ক্লাসটা ভালো ছিল অনেক। যাই হোক, আমি বলবো জেনেক্সের জন্য তোরা সবাই দোয়া করবি, সবাই একটু পেজে শেয়ার করে দে, মেনশন আমাদের ক্লাসটা মেনশন করে ফেলো। আর হচ্ছে সেই সাথে সবাই দ্রুত অ্যাডমিশন নিয়ে নাও যারা ভর্তি হতে পারো না, এসএসসি 26 FRB 26। আর পেজে ফলো দেওয়া আছে কিনা দেখো, জেনেক্সে ফলো দেওয়া, আইসিটি অ্যাসিস্ট্যান্ট তো তোমরা অনেকে ফলো দিয়ে রাখছোস, জেনেক্সে একটু ফলো দেওয়া আছে কিনা দেখে ফেল। আর সবাই বেশি বেশি দোয়া করবি স্যারের জন্য, সুস্থ থাকলে এইরকম আরও চমৎকার চমৎকার ক্লাস নিয়ে তোদের সামনে হাজির হবো। আর রাত 9টায় যারা সায়েন্সের আসোস একটু ধৈর্য ধরে হলেও আরফাত স্যারের ক্লাসটা কর, ইনশাল্লাহ মন ভালো হয়ে যাবে। উনি বস অফ বস, কেমিস্ট্রির জন্য বস বলতে বস। ওকে, আমাকে বিশ্বাস করস না, আমার কথাটা শুনিস। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।